শুভ দর্শক, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমি এম এ মুহিত খান, এনটিভি ইউরোপের নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার থেকে বলছি। এনটিভি ইউরোপের এই নিয়মিত অনুষ্ঠানটি দেশ এবং বিদেশ থেকে আপনারা যারা দেখছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, এই অনুষ্ঠানটিতে আপনারা আইন বিষয়ক যে কোনো প্রশ্ন আমাদেরকে সরাসরি জিজ্ঞেস করতে পারবেন। আপনাদের টেলিভিশন স্ক্রিনের নিচে আর কিছুক্ষণ পরে যে নাম্বারটি দেখা যাবে সেই নাম্বারটিতে টেলিফোন করে সরাসরি আপনাদের প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করতে পারবেন। তবে দুটো বিষয়ে সচেতন থাকবেন। প্রথমত, আমাদেরকে প্রশ্ন করার সময় আপনাদের প্রশ্নগুলো সংক্ষিপ্ত করে এবং গুছিয়ে করবেন। এবং দ্বিতীয়ত, বলার আগেই দর্শক চলে এসেছেন, দর্শক প্রশ্ন নিয়ে অনুষ্ঠান শুরু করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, কে বলছেন, কোথা থেকে বলছেন, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি, বলেন কাইন্ডলি। ভাই, একটা জিনিস আমি প্রশ্ন করলাম, আজকে 4 সপ্তাহ আগে একটা প্রশ্ন করছিলাম যে আমার 10 ইয়ার্স ফুলফিল হইব অক্টোবরও। হ্যালো, বলুন। তো ওখানে কি আমি অ্যাপ্লিকেশন নিতে করতাম, এখন অ্যাপ্লিকেশন আর সত্য করতাম রেডি করুন। জি, ওরা আমাকে একটু আপনার দেখাই দেওয়া, তখন আপনার কন্ট্যাক্ট নাম্বার চেঞ্জ। ও আচ্ছা, নো প্রবলেম, আমি আপনাকে দেখে দেবো। এবং এবং এই দেখে দেওয়ার জন্য আপনাকে কোনো ফি পে করতে হবে না, ইনশাল্লাহ আমি আপনাকে সাহায্য করবো ইনশাল্লাহ। তো আচ্ছা, আমার নাম্বারটা একটু পরেই আমরা আজান বিরতিতে চলে যাব, একটু আজান পড়বে। তো আপনি তখন ফোন দিলে আমার কন্ট্রোল রুমের দায়িত্ব যে ভাই বোনরা আছেন, একজন আপনাকে নাম্বারটা দিয়ে দিবে। আপনি বলেন ভাইয়া। জুলাই 15 তারিখে কি আমরা বাংলাদেশও যাইতাম চাইলাম, বাট আমার বায়োমেট্রিক কার্ড তো 31 অক্টোবর ডিসেম্বর পর্যন্ত আমার ভ্যালিড আছে। তাহলে ইটালি আমরা যাইতাম পারবো না। যদি বাংলাদেশে যান, আপনি ফিরে আসবেন কবে? অগাস্ট। সাধারণত 6 মাস বায়োমেট্রিক কার্ডে ভ্যালিডিটি থাকলে ভালো হয়। 3 মাস এটা তো অ্যালাউড হয়, যেহেতু আপনার লিভ রিমেইন একটা ভ্যালিড আছে। আপনি একটা কাজ করেন, যাওয়ার আগে ই ভিসা নতুন সিস্টেম চালু হচ্ছে। আপনি আপনার ইমেলে গিয়ে এই ই ভিসাতে আপনার যে বায়োমেট্রিক কার্ডের মেয়াদ যেটা ডিসেম্বরে পার হয়ে যাচ্ছে, আপনি কিন্তু সেটাকে এক্সটেনশন করে ফেলতে পারবেন। আপনি বুঝতে পেরেছেন? আপনার আপনার ভিসা কবে পার হচ্ছে? হ্যালো, আপনার ভিসা কবে পার হচ্ছে? না না না, ওই যদি বায়োমেট্রিক কার্ড এক্সপায়ার্ড হয়ে যাবে। আপনার মেইন ভিসা কবে এক্সপায়ার্ড হচ্ছে? এটা কি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ? কবে এক্সপায়ার্ড হবে? ওটাই লাস্ট ডেট, ওটাই। আচ্ছা, ঠিক আছে, আপনি লাইনে থাকেন, আমি আপনাকে নিয়ে যাব। আমি অন্যান্য দর্শক বলছি, আলোচনা করতে ছোট একটা বিজ্ঞাপন বিরতিতে চলে আসছি, আপনারা কোথাও যাবেন না। সুপ্রদর্শক, শুভেচ্ছা আরেকবার। বিজ্ঞাপন বিরতির পর আমি আবার ফিরে এসেছি আপনাদের অতি জনপ্রিয় অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানটাকে সাথে নিয়ে। বিজ্ঞাপন বিরতির পূর্বে একজন দর্শক প্রশ্ন রেখেছিলেন যে তিনি 10 ইয়ার্স রুট টুয়ার্ডস সেটেলমেন্ট, অর্থাৎ তার 10 বছর পূর্তি হয়ে যাবে অক্টোবর 2024-এ, এবং এই কনটেক্সটে তিনি তার অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন। তো এর ভিতরে তিনি বাংলাদেশে যেতে চাচ্ছেন। এবং যেহেতু বিজ্ঞাপন বিরতি দ্বার প্রান্তে চলে এসেছিলাম, বিজ্ঞাপন বিরতির মাঝখানে আমি তাকে সাথে নিয়ে গিয়ে তাকে উত্তরটা দিয়ে দিয়েছিলাম। অন্যান্য যারা দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে সেই থেমে যাওয়া উত্তরটার একটু অংশ আপনাদের বলে দিচ্ছি, যাতে করে এই তথ্যগুলো আপনাদেরকে সাহায্য করতে পারে। 10 ইয়ার্স রুট টুয়ার্ডস সেটেলমেন্ট, এই রুটে যারাই অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তাদেরকে যে জিনিসগুলি প্রমাণ করতে হবে, প্রথমত গত 10 বছর এই অ্যাপ্লিক্যান্ট ইংল্যান্ডে লফুলি রেসিডেন্ট হিসেবে ছিলেন, অর্থাৎ গত 10 বছরের লফুল রেসিডেন্সের ভিতরে আনলফুল কোনো রেসিডেন্স ইংল্যান্ডে ছিল না, যুক্তরাজ্যে ছিল না। এবং দ্বিতীয়ত, তাদের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট সংক্রান্ত যে শর্তগুলো রয়েছে, যেমন নাম্বার 1 ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট সংক্রান্ত বিশেষ শর্তগুলো, উক্ত অ্যাপ্লিকেন্টকে অবশ্যই প্রমাণ করতে হবে যে তিনি B1 টেস্ট পাস করেছেন এবং সার্টিফিকেট সাবমিট করতে হবে। এবং দ্বিতীয়ত, উক্ত অ্যাপ্লিকেন্টকে অবশ্যই লাইফ ইন দ্য ইউকে টেস্ট এটিও পাস করতে হবে। এই দুটো ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট সংক্রান্ত যে শর্ত, সেটিও তাকে ফুলফিল করতে হবে। এবং তৃতীয়ত, অ্যাবসেন্স পিরিয়ড, গ্যাপ পিরিয়ড, এই যে দীর্ঘ 10 বছরের ভিতরে তিনি কতদিন যুক্তরাজ্যের ভিতর ছিলেন, কতদিন তিনি যুক্তরাজ্যের বাইরে ছিলেন, সেটিও কিন্তু কনসিডারেশন নেওয়া হবে। তো নতুন যে আপডেটটি হোম অফিসের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে, এবং বলা হয়েছে যে 11 এপ্রিল 2024-এর পূর্বে যে সমস্ত অ্যাপ্লিকেন্ট তাদের অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন, অথবা তাদের ক্ষেত্রে অ্যাবসেন্স পিরিয়ডটি কী হবে, বলা হয়েছে হোম অফিসের গাইডেন্সে যে 548 ডেজ, অর্থাৎ বিগত 10 বছরের ভিতরে তারা যুক্তরাজ্যের বাইরে
548 দিন অবস্থান করতে পারবেন, এটি একটি দিক। এবং অন্যদিকে আরেকটি গ্যাপ পিরিয়ডের কথা হিসেবে বলা হয়েছে যে কোনো 12 মাসের ভেতরে তারা 184 দিনের বেশি যুক্তরাজ্যের বাইরে অবস্থান করবেন না, এই ধরনের একটি শর্ত তাদেরকে পূরণ করতে হবে। এবং এর পাশাপাশি 10 বছর ধরে যে তারা যুক্তরাজ্যে অবস্থান করছেন, লফুল রেসিডেন্স এগুলি স্টাবলিশ করার জন্য যদি বায়োমেট্রিক কার্ডের কপি থেকে থাকে সেই বায়োমেট্রিক কার্ডের কপি, হোম অফিস থেকে যে অ্যাপ্রুভাল লেটার্সগুলো এসেছে সেই অ্যাপ্রুভাল লেটার্সগুলো, এবং গ্যাস বিল, ইলেকট্রিসিটি বিল, ওয়াটার বিল এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট, যা যা প্রয়োজনীয় যে প্রমাণ ডকুমেন্টস যেগুলি দিয়ে স্টাবলিশ হবে যে এই লোকটি যুক্তরাজ্যে 10 বছর লফুলি ছিলেন, সেই ডকুমেন্টসগুলি যদি একসাথে করে সাবমিট করে দেওয়া হয় দেন ইনশাল্লাহ অ্যাপ্লিক্যান্ট সাকসেসফুল হবেন। তো এটি বলে আমি চলে যাচ্ছি সরাসরি অনেকগুলো আপডেটস নিয়ে আমি আজকে আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি। প্রথম যে লিগ্যাল আপডেটটি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লিগ্যাল আপডেট। এটি হচ্ছে ডিসক্রিশনারি লিভ কেস ওয়ার্কার গাইডেন্স। এই আপডেটটি দেওয়ার পূর্বে আরেকটি ছোট্ট করে একটি তথ্য দিয়ে দিচ্ছি যে 1 মে 2024 থেকে 1 জুন 2024, অর্থাৎ আজকে তো 1 জুন 2024, বিগত 30 দিনের ভিতরে হোম অফিসের পক্ষ থেকে প্রায় 90টির উপর আপডেটস এসেছে। সেই 90টি আপডেটের ভিতর থেকে বাছাই করে আমি কয়েকটি আপডেটস আপনাদের মাঝে নিয়ে এসেছি যেগুলি আমি মনে করছি অতি জনগুরুত্বপূর্ণ। প্রথম যে আপডেটটি আমার কাছে মনে হচ্ছে অতি জনগুরুত্বপূর্ণ সেই আপডেটটি হচ্ছে ডিসক্রিশনারি লিভ কেস ওয়ার্কার্স গাইডেন্স। 30 মে 2024 সালে এই গাইডেন্সের প্রকাশিত হয়েছে। আপনারা জানেন যে ইমিগ্রেশনের যে কোনো অ্যাপ্লিকেশন হোম অফিসের পক্ষ থেকে দুইভাবে কনসিডার করা হয়। একবার প্রথমভাবে হচ্ছে উইদিন দি ইমিগ্রেশন রুলস, আর আরেকদিকে হচ্ছে আউটসাইড দি ইমিগ্রেশন রুলস। যেই সিদ্ধান্তগুলো আউটসাইড দি ইমিগ্রেশন রুলসের মাধ্যমে করা হয়, যে ক্ষমতাটি তারা এক্সারসাইজ করে থাকেন ইমিগ্রেশন অফিসার্সগণ অথবা কেস অফিসার্সগণ, এটাকে বলা হয় ডিসক্রিশনারি পাওয়ার। সেই ডিসক্রিশনারি পাওয়ারের অধীনে যে ডিসক্রিশনারি লিভ যেগুলি দেওয়া হয় সেই লিভগুলি কাদেরকে দেওয়া হয় এবং কেন দেওয়া হয় সেই সংক্রান্ত বিষয়ে একটি আপডেট এসেছে 30 মে 2024 এই তারিখে। বলা হয়েছে যদি কোনো অ্যাপ্লিকেন্ট চিলড্রেন হয়ে থাকে, বাচ্চা হয়ে থাকে, এবং এদের বয়স যদি এখনও যদি এই বাচ্চারা ক্রমাগত 7 বছর না থেকে থাকে, 8 বছর না থেকে থাকে, 10 বছর না থেকে থাকে, এবং এই বাচ্চাদের যদি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যদি এমন কোনো রিজন থেকে থাকে যে কারণে এই বাচ্চা তার দেশে ফিরে যেতে পারবে না, সেই ক্ষেত্রে কেস ওয়ার্কারের পক্ষ থেকে যে গাইডেন্স দেওয়া হয়েছে পক্ষ থেকে কেস ওয়ার্কারদের প্রতি বলা হয়েছে এগুলোকে কিন্তু ডিসক্রিশন লিভের আন্ডারে কেস ওয়ার্কারগণ কনসিডার করতে পারবেন। এছাড়াও অন্যান্য যে অ্যাপ্লিকেশনসগুলি রয়েছে মেডিকেল কেসেস, এগুলোও অর্থাৎ যদি কোনো অ্যাপ্লিকেন্ট যুক্তরাজ্যে থাকার জন্য যদি লফুল রেসিডেন্সের ক্ষেত্রে যদি কোনো পারমিশন না থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে মেডিকেল গ্রাউন্ড অর্থাৎ লং টার্ম কোনো মেডিকেল ইলনেস থেকে থাকে এবং এই কারণে তাকে যদি তার স্বীয় দেশে প্রত্যাবর্তন করে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে এটা আনরিজনেবল ইম্প্যাক্ট তৈরি করবে। সেই ক্ষেত্রে কিন্তু মেডিকেল রেজিডেন্সের কারণে এই কেসগুলোকে কেস ওয়ার্কাররা ডিসক্রিশন লিভের আন্ডারে কনসিডার করতে পারে। এছাড়াও অন্যান্য যদি কোনো গ্রাউন্ডস থেকে থাকে যে গ্রাউন্ডে কোনো অ্যাপ্লিকেন্টকে তার দেশে ফেরত পাঠালে ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস ব্রিচ অর্থাৎ ভায়োলেশন হতে পারে, সেই ক্ষেত্রেও কিন্তু ডিসক্রিশন লিভগুলি দেওয়া হতে পারে। আর পাশাপাশি যদি কোনো এক্সেপশনাল সার্কামস্টান্সেস থেকে থাকে সেক্ষেত্রেও কেস ওয়ার্কারগণ ডিসক্রিশন লিভের আন্ডারে একজন অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেশনকে অ্যাপ্রুভ করতে পারে। পাশাপাশি যদি কোনো অ্যাপ্লিকেন্ট মডার্ন স্লেভারির ভিকটিম হয়ে থাকেন এবং উক্ত অ্যাপ্লিকেন্ট যদি যুক্তরাজ্যে ভিজিট ভিসা নিয়ে প্রবেশ করেন অথবা স্টুডেন্ট ভিসা নিয়ে প্রবেশ করেন অথবা অন্য কোনো ক্যাটাগরিতে প্রবেশ করে ওভারস্টের হয়ে যান বাট জেনুইনলি মডার্ন স্লেভারির ভিকটিম হয়ে থাকেন, তারাও কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন ডিসক্রিশন লিভের আন্ডারে। এবং এই অ্যাপ্লিকেশনগুলোকে কীভাবে কেস ওয়ার্কারগণ কনসিডার করবেন সেই ক্ষেত্রে এই আপডেটটি প্রযোজ্য। এবং যদি কোনো অ্যাপ্লিকেন্টকে ডিসক্রিশন লিভের আন্ডারে পারমিশন দেওয়া হয় থাকার জন্য সেই ক্ষেত্রে উক্ত অ্যাপ্লিকেন্টকে সরাসরি 5 বছর 6 বছর অথবা 10 বছর পারমিশন দেওয়া হবে না, সেই ক্ষেত্রে উক্ত অ্যাপ্লিকেন্টকে দেওয়া হবে 30 মাসের পারমিশন অর্থাৎ 2 বছর 6 মাসের পারমিশন। এই একটি আপডেট। আর এর পাশাপাশি আনঅ্যাকম্পানিড অ্যাসাইলাম সিকার্স যে চাইল্ড তাদের ক্ষেত্রেও একটি আপডেট এসছে 28 মে 2024 তারিখে। এবং এই আপডেটে বলা হয়েছে যদি এই চাইল্ড অ্যাপ্লিকেন্ট অ্যাসাইলাম সিকার তারা যদি লিভ অর্থাৎ যদি সোশ্যাল ওয়ার্কারের অধীনে অথবা যে বিভিন্ন সার্ভিসগুলো রয়েছে সোশ্যাল সার্ভিসেস এদের অধীনে যে কেয়ার সার্ভিসে রয়েছে সেই কেয়ার সার্ভিস থেকে তারা যদি বের হয়ে প্রাইভেট কোনো অ্যাকোমোডেশনে চলে যায়, আত্মীয় স্বজনের বাসায় চলে যায় অথবা কোনো ফ্রেন্ডের বাসায় চলে যায়, সেই ক্ষেত্রে তাদেরকে কীভাবে ফান্ডিং প্রদান করতে হবে সেই ক্ষেত্রে ইনস্ট্রাকশন এসছে নতুন এই আপডেটে।
আর এর পাশাপাশি আরেকটি নতুন যে আপডেট সেটি হচ্ছে টি ফর্ম, অর্থাৎ 24 মে 2024 এই আপডেট এসছে। একজন বাচ্চাকে ব্রিটিশ সিটিজেন হিসেবে রেজিস্টার করার সংক্রান্ত বিষয়টি প্রযোজ্য। যদি কোনো বাচ্চা যুক্তরাজ্যে জন্মগ্রহণ করার পর কন্টিনিউয়াসলি 10 বছর যুক্তরাজ্যে অবস্থান করে, তাহলে উক্ত বাচ্চা সে লফুলি যুক্তরাজ্যে কোনো প্যারেন্টসের বাচ্চা হয়ে থাকুক বা না থাকুক, বাট যেহেতু সে 10 বছর ক্রমাগত যুক্তরাজ্যে অবস্থান করেছে, উক্ত বাচ্চা আফটার দি কমপ্লিশন অফ 10 ইয়ার্স সে সরাসরি ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে। সেই ক্ষেত্রে যে ফর্মটি, সেই ফর্মটির নাম হচ্ছে টি ফর্ম, এবং এই ফর্মের আপডেটসও আমরা দেখতে পেয়েছি, এসেছে 24 মে 2024 এই তারিখে। আর অন্যদিকে চাইল্ড অ্যাসাইলাম সিকারদের যে বয়স, সেই বয়স কীভাবে অ্যাসেসমেন্ট করতে হবে সেই সংক্রান্ত বিষয়ে নতুন আরেকটি গাইডেন্স এসেছে 24 মে 2024 এই তারিখে। এবং 3টি আইন প্রযোজ্য এই অ্যাসেসমেন্ট সংক্রান্ত বিষয়ে। প্রথম আইনটি হচ্ছে সেকশন 55 বর্ডার ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম অ্যাক্ট 2009। এই আইনটির অধীনে বাচ্চাদের ওয়েলফেয়ার, বাচ্চাদের বেস্ট ইন্টারেস্ট কনসিডার করা হয়, এবং বলা হয়েছে যে কেস ওয়ার্কার এবং হোম অফিসার ইমিগ্রেশন অফিসার্সগণ তারা বাচ্চাদের ওয়েলফেয়ার কনসিডার করবে এই এজ অ্যাসেসমেন্ট করতে গিয়ে। দ্বিতীয় যে আইনটি প্রযোজ্য সেটি হচ্ছে ন্যাশনালিটি অ্যান্ড বর্ডার অ্যাক্ট 2022। এবং ফাইনালি তৃতীয় যে আইনটি সেটি হচ্ছে সেকশন 51 অফ দি মডার্ন স্লেভারি অ্যাক্ট 2015। সো এই আইনগুলোর অধীনে একজন বাচ্চা যে চাইল্ড অ্যাসাইলাম সিকার, তার বয়স নির্ণয় করার চেষ্টা করা হবে এই আইনগুলোর আলোকে। এবং সেই ক্ষেত্রে যে বিষয়গুলোকে কনসিডার করা হবে সেগুলো হচ্ছে এই উক্ত বাচ্চার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, বাচ্চার যে ব্যক্তি বাচ্চা হিসেবে বাচ্চা চাইল্ড অ্যাসাইলাম। আমি একটু আপডেট দেওয়ার আগে আমি দর্শক প্রশ্নে চলে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম। ভাইয়া কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার নাম মুদ্দিন, আমি বার্মিয়াম থেকে বলছি। তাই তো লয়ার, এই তো এমবেসি লয়ার মানে। জি বলুন। যিনি বলেছেন ইনি লয়ার না, ওর গালে ধরে ঠাস করে থপ্পড় মেরে দেবেন। কেননা কোয়ালিফাইড লয়ারকে কে এভাবে ওপেন এয়ারে টেলিফোন করে কেউ যদি এভাবে অপমান করার চেষ্টা করা হয়, ওকে ধরে থাপ্পড় মেরে ওর গালে দাঁত ফেলে দেওয়া দরকার। কোয়ালিফাইড লয়ার না হলে কেউ কিন্তু শোতে এসে রিপ্রেজেন্ট করতে পারে না। ইংল্যান্ডের 3টা বডি কোয়ালিফাইড লয়ারদেরকে রেগুলেট করে, ল সোসাইটি, বার কাউন্সিল এবং সাইলেক্স। আর যে ব্যক্তি আপনাকে এই কথা বলেছে আপনি ধরে নেবেন সেটা হিপোক্রেট, এবং এদেরকে যার নামের সর্বনিম্ন স্তরের আগুনে আল্লাপাক পুড়িয়ে মারবে। এবং আজকের অনুষ্ঠানের শুরুতে আমি একটি আয়াত নিয়ে এসেছিলাম, সূরা আল মুনাফিকুন। এই আয়াতে আল্লাপাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনাল কাযিবুন। ইংরেজিতে অর্থ হচ্ছে বাট আল্লাহ বিয়ার্স উইটনেস দ্যাট দি হিপোক্রেটস আর ট্রু লায়ার্স। আর বাংলাতে অনুবাদ হচ্ছেন, কিন্তু আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে মুনাফিকরা সত্যই মিথ্যাবাদী। যিনি আপনাকে এই কথা বলেছেন, আমরা মুসলমান, আমাদের ভেতর থেকে, মন থেকে, প্রাণ থেকে পবিত্র মানুষ হয়ে উঠতে হবে। একজন সম্মানী ব্যক্তি সম্মানকে যদি আমরা ধরে না রাখতে পারি, আপনি বুঝে নেবেন ওই সমাজে সম্মানী ব্যক্তি জন্মগ্রহণ করবে না। আর যিনি আপনাকে এই ধরনের কথা বলেছেন, আমাকে অপমান করতে গিয়ে যদি উনি আনন্দ পেয়ে থাকেন এবং আমাকে খাটো করতে গিয়ে যদি আনন্দ পেয়ে থাকেন, বুঝে নেবেন ওর সমাজে কোনো অবস্থান নেই। মুনাফিকদের থেকে নিম্ন শ্রেণীর মুনাফিক উক্ত ব্যক্তি। এইভাবে কখনো মানে কাউকে মিথ্যে কথা দিয়ে, মিথ্যে প্রলেপ দিয়ে আপনারা অপমান করার অপচেষ্টা করবেন না। কেননা উপর দিকে থুতু নিক্ষেপ করলে আল্লাহ পাক কিন্তু সেই থুতু আপনার উপরেই ফেলবেন। এবং যিনি ফোন দিয়েছেন তার ভয়েস দেখে কিন্তু তার বন্ধুবান্ধব চেনে যে এই মুনাফিকটা কে। দয়া করে এই ধরনের মানে অসংলগ্ন কথা বলে বিরক্ত করে মানে মূল্যবান সময় নষ্ট করবেন না। ধন্যবাদ। তো চলে যাচ্ছি সরাসরি যে বিষয়টিতে আমি আপডেট দেওয়ার চেষ্টা করছিলাম, যে চাইল্ড অ্যাসাইলাম সিকারদের গাইডেন্স, তাদের বয়স কিভাবে নির্ণয় করা হবে, তাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, তারা দেখতে কীরকম, তাদেরকে দেখতে আসলে কি বাচ্চা মনে হয় কি না। অনেক সময় অনেক ব্যক্তি চাইল্ড অ্যাসাইলাম সিকার হিসেবে ক্লেম করে থাকেন যাদের বয়স 18 বছরের বেশি। তো যদি তাদেরকে দেখতে মনে হয় 18 বছরের বেশি, তাদের অনেক কিছু নির্ণয় করছে, তাদের দাঁতের স্যাম্পল নিয়ে এবং তাদের ব্যাকগ্রাউন্ড ব্যাখ্যা কনসিডার করে চেষ্টা করা হয়। এবং এর পাশাপাশি তাদের যে সোশ্যাল ওয়ার্কারের যে অ্যাসেসমেন্ট, তাদেরকে সোশ্যাল ওয়ার্কারের মাধ্যমে অ্যাসেসমেন্ট করা হয়, তাদের ব্যাকগ্রাউন্ড চেক করা হয়, তার কোন দেশ থেকে এসছে, কোন ক্যাটাগরিতে এসছে, কীভাবে এসেছে, এই বিষয়গুলি কনসিডার করা হয়। এবং এগুলি করেই কিন্তু চাইল্ড অ্যাসাইলাম সিকারদের বয়স নির্ণয় করার চেষ্টা করা হয়। এবং সেক্ষেত্রে
যদি একজন চাইল্ড অ্যাসাইলাম সিকার সত্যিকার অর্থে চাইল্ড হয়ে থাকে, তাকে যাতে অ্যাডাল্ট হিসেবে ট্রিট করে তার প্রতি কোনো ধরনের নেতিবাচক কোনো সিদ্ধান্ত যাতে না নেওয়া হয় এবং তাদের বেস্ট ইন্টারেস্ট রক্ষা করার জন্যই কিন্তু এই আইনগুলিকে ব্যবহার করে চাইল্ড অ্যাসাইলাম সিকারদেরকে তাদের রাইটস রক্ষা করার জন্য এই আইনটি আনা হয়েছে, এই বিধানগুলো আনা হয়েছে। আবার অনেকেই আছেন যারা ভুয়া ক্লেম করেন যে চাইল্ড অ্যাসাইলাম সিকার হিসেবে, তাদেরকে ধরার জন্যই এই অ্যাসেসমেন্টের বিষয়টি আনা হয়েছে। আর এর পাশাপাশি আপনাদের ভিতরে অনেকেই কিন্তু প্রশ্ন করে থাকেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট সংক্রান্ত বিষয়ে অনেকের ভিতরেই ইলনেস রয়েছে, সিকনেস রয়েছে, তারা কি কোনো ধরনের এক্সামিনেশন পাবেন কি না, অর্থাৎ তারা কি এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট থেকে যে রিকোয়ারমেন্টস, সেই রিকোয়ারমেন্টস থেকে তারা কি এক্সামিনেশন পাবেন কি না। সেই ক্ষেত্রে সুন্দর একটি ক্লিয়ার গাইডেন্স এসছে 24শে মে 2024 এই তারিখে। লাইফ ইন দ্য ইউকে টেস্ট এক্সামিনেশন নামে এই গাইডেন্সটি প্রকাশিত হয়েছে এবং বলা হয়েছে এই সংক্রান্ত বিষয়ে নতুন একটি অ্যাপ্লিকেশন ফর্ম এসেছে, যে ফর্মের মাধ্যমে এক্সামিনেশন ক্লেম করবেন অ্যাপ্লিকেন্টগণ। এবং এই এক্সামিনেশনের মাধ্যমে এই ক্লেমের মাধ্যমে তারা দুটো টেস্ট থেকে এক্সামিনেশন ক্লেম করতে পারবেন। প্রথম টেস্ট হচ্ছে নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, অর্থাৎ B1 টেস্ট সহ অন্যান্য যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট পাস করতে হয়, সেই টেস্ট পাস না করলেও এই এক্সামিনেশনের যে ক্রাইটেরিয়াগুলি সেগুলি যদি স্যাটিসফাই করা সম্ভব হয় তাহলে কিন্তু তিনি এই এক্সামিনেশন পেয়ে যাবেন। এবং দ্বিতীয় যে এক্সামিনেশন সেটা হচ্ছে লাইফ ইন দ্য ইউকে টেস্ট। যদি যে রিকোয়ারমেন্টসগুলি রয়েছে সেই রিকোয়ারমেন্টসগুলি একজন অ্যাপ্লিকেন্ট পরিপূর্ণ করতে পারেন, তাহলে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট তাদেরকে শর্তগুলি পরিপূর্ণ করতে হবে না। প্রথম যে কন্ডিশন সেটি হচ্ছে উক্ত অ্যাপ্লিকেন্টের একটি লং টার্ম ফিজিক্যাল কন্ডিশন থাকতে হবে। আমি আবার বলছি, উক্ত অ্যাপ্লিকেন্টের একটি লং টার্ম ফিজিক্যাল কন্ডিশন থাকতে হবে, যেই কন্ডিশনের কারণে উক্ত অ্যাপ্লিকেন্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট পাস করতে পারছেন না। এবং খালি মুখে বললেই হবে না, প্রয়োজনীয় মেডিকেল এভিডেন্স সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশনের সাথে। আর দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে, খালি ফিজিক্যাল ইলনেস হলেই যে হবে তা কিন্তু না, পাশাপাশি অথবা খালি এটা না, যদি কোনো অ্যাপ্লিকেন্টের লং টার্ম কোনো মেন্টাল কন্ডিশন থেকে থাকে, অর্থাৎ মানসিকভাবে যদি তার কোনো ভারসাম্যহীনতায় ভুগে থাকেন, তিনি যদি স্মরণ করতে না পারেন এবং তার যদি মেমোরি লেভেলের যে ক্ষমতা তিনি যদি ভুলে যান, সেই ক্ষেত্রে লাইফ ইন দ্য ইউকে টেস্টে এবং বিয়ন্ড টেস্টের যে রিকোয়ারমেন্টসের যে অত্যাবশ্যকীয় শর্ত, সেই শর্তগুলি পূরণ না করেও কিন্তু একজন অ্যাপ্লিকেন্ট সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। তো সেই সংক্রান্ত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসছে 24শে মে 2024 সেই তারিখে। তো প্রচুর দর্শক আমাদের জন্য লাইনে অপেক্ষা করছেন। আমি চলে যাচ্ছি সরাসরি দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এই দর্শক হারিয়ে ফেলেছি। অন্যান্য দর্শকের উদ্দেশ্যে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা যারা টেলিফোন করবেন দয়া করে আপনারা টেলিভিশন সাউন্ড বন্ধ করে দেবেন এবং টেলিফোনে আমাদেরকে ফোন করবেন এবং আপনাদের টেলিভিশন স্ক্রিনের নিচে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটিতে সরাসরি ফোন করবেন এবং ফোন করার সময় আপনাদের ফোনগুলো সংক্ষিপ্ত করে এবং গুছিয়ে করবেন, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট আমার ক্ষুদ্র গবেষণা আমি জানতে পেরেছি, সেটা হচ্ছে পাওয়ার্স অ্যান্ড অপারেশনাল প্রসিডিওর কেস ওয়ার্কার্স গাইডেন্স। 24শে মে 2024 তারিখে এটি প্রকাশিত হয়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার অধীনে ইমিগ্রেশন অফিসারগণ কীভাবে এনফোর্সমেন্ট অ্যাকশন যাবেন সেই সংক্রান্ত বিষয়ে আপডেট এসেছে এবং তাদেরকে ক্রিমিনাল পাওয়ার দেওয়া হয়েছে। কোন ধরনের পাওয়ার? এই পাওয়ারগুলোর অধীনে একজন ইমিগ্রেশন অফিসার ইলিগাল মাইগ্রেন্টকে অ্যারেস্ট করতে পারবেন, রেস্ট্রেন করতে পারবেন এবং তারা এনফোর্সমেন্ট ইন্টারভিউতে তাদেরকে অ্যাটেন্ড করতে বাধ্য করতে পারবেন, এনফোর্সমেন্ট ভিজিট করতে পারবেন ইমিগ্রেশন অফিসার্সগণ, ইলিগাল ওয়ার্কিং বন্ধ করার জন্য অপারেশনসে তারা যেতে পারবেন, এছাড়াও ম্যারেজ ইনভেস্টিগেশন তারা যেতে পারবেন। এই তো আলোচনা করতে করতে ছোটো একটি বিজ্ঞাপন বিরতিতে আমরা চলে এসেছি। বিজ্ঞাপন বিরতির পর আমি আবার ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন, এনটিভির আইন অধিকার এই অনুষ্ঠানের সাথে থাকুন, মুহিত খানের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা আরেকবার। বিজ্ঞাপন বিরতির পর আমি আবার ফিরে এসেছি আপনাদের অতি জনপ্রিয় অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানটাকে সাথে নিয়ে। বিজ্ঞাপন বিরতির পূর্বে আমি বিভিন্ন আপডেটস দেওয়ার চেষ্টা করছিলাম এবং বিজ্ঞাপন বিরতির মাঝখানে একজন দর্শক আমাদের প্রশ্ন করেছিলেন চ্যারিটি ওয়ার্কার সংক্রান্ত বিষয়ে এবং তাকে আমি বলেছিলাম যে, এবং তিনি যেহেতু আমি বিজ্ঞাপন বিরতির পরবর্তী অধ্যায় চলে এসেছি, আমি উক্ত অ্যাপ্লিকেশন বলেছিলাম যে যিনি চ্যারিটেবল ওয়ার্কে যুক্তরাজ্যে আসবেন, মেক শিওর যে কোম্পানি তাকে বাংলাদেশ থেকে রিক্রুট করবেন সেই কোম্পানির যাতে যুক্তরাজ্যের রেজিস্টার্ড একটি কোম্পানি হয়ে থাকে এবং চ্যারিটি কমিশনের সাথে যাতে তার রেজিস্ট্রেশন থেকে থাকে। এবং তাকে আমি এটি বলেছি যে অবশ্যই যেহেতু তিনি ওভারসিজ থেকে একজন চ্যারিটেবল ওয়ার্কার রিক্রুট করবেন, হোম অফিসের সাথে তার অবশ্যই কস্ট দেওয়ার জন্য যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন থাকতে হবে এবং অন্যান্য শর্ত প্রমাণ করলে ইনশাআল্লাহ উক্ত ব্যক্তি যে চ্যারিটি ওয়ার্কার হিসেবে বাংলাদেশ থেকে যাকে আনতে চাচ্ছেন তাকে আনতে পারবেন। ধন্যবাদ। চলে যাচ্ছি সরাসরি দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। বোন কে বলছেন? ওয়ালাইকুম সালাম বোন, কে বলছেন, কোথা থেকে বলছেন? স্বপ্না বিবি। স্বপ্না বিবি। জি বোন কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। শোনেন স্বপ্না বিবি, আপনি ফোন দিয়েছেন, ধন্যবাদ মানে ফোন দেওয়ার জন্য। এবং আপনার এই টেলিফোনের মাধ্যমে আমি দর্শকদের জানিয়ে দিতে চাচ্ছি যে কী হচ্ছে। অন্যান্য দর্শকদের উদ্দেশ্যে বলছে, এই সপ্তাহ বিবি আমার কাছে অনেক দিন আগে একটি কেস নিয়ে এসেছিলেন এবং আমি যদি ভুল বলে থাকি আপনি আমাকে সংশোধন করে দেবেন। এবং সেই কেসটিতে আমি উইন করেছি ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে। ঠিক আছে বোন, ঠিক বলছি? খালি তাই না, তখন হোম অফিসে এই কেসের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে এই কেসটি চলে যায় আপার ট্রাইব্যুনালে। বোন ঠিক আছে? আমি এবং আপার ট্রাইব্যুনালের উচ্চ আদালতের জাজও কিন্তু আমার অ্যাপিলটিকে অ্যালাউ করে, রাইট বোন? প্রথম ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল আমি যখন অ্যাপিলে উইন করি সেটি ছিল 2023 সেপ্টেম্বরে, রাইট? এবং হোম অফিসে অ্যাপিল করে এবং সেই অ্যাপিলের এগেনস্টে আমি আপার ট্রাইব্যুনাল উইন করি ডিসেম্বর 2023, রাইট? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আমার সাথে কিন্তু ক্লায়েন্টের কন্ট্রাক্ট শেষ যে যখন ডিসেম্বর 2023 পর, এবং এখন হোম অফিসের দায়িত্ব এই অ্যাপিলটিকে ইমপ্লিমেন্ট করা। হোম অফিস এখন পর্যন্ত ইমপ্লিমেন্ট করেনি, রাইট বোন? আমার সাথে ওই ক্লায়েন্ট মানে স্বপ্নবিধির মাধ্যমে যিনি এসেছিলেন আমার সাথে যোগাযোগ করে বলে, মুহিত আমি এখন কী করব। যেহেতু উনি আমাকে রিকোয়েস্ট করেছেন, দুইভাবে এটা করা যায়। একটা হচ্ছে জুডিশিয়াল রিভিউ চ্যালেঞ্জ দিয়ে, যে তুমি ইমপ্লিমেন্ট করো নাই এবং তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আর একটা হচ্ছে রিকোয়েস্ট করে। এবং আমি কিন্তু এই ভাইকে রিকোয়েস্ট করে আমি হোম অফিসের কাছে রিকোয়েস্ট করেছি এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। ঠিক আছে বোন? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন দর্শক মণ্ডলী, যখন রিকোয়েস্ট করেছি হোম অফিস থেকে আমি এটি দর্শক জানিয়েছি মানে কী হচ্ছে ভিতরে। হোম অফিস থেকে রিপ্লাই এসছে আমাদের কাছে, আমরা পাঠিয়েছি হোম অফিস রিকোয়েস্ট অন 28 মার্চ। আমার ব্রেইনটা কম্পিউটার থেকে শার্প, আমি জানি ডেটগুলি কী বলছি। আমি 28 মার্চে আমি পাঠিয়েছি। এপ্রিলের 16 তারিখে আমাদের কাছে হোম অফিস থেকে চিঠি এসে বলেছে যে এই অ্যাপ্লিক্যান্টের কোনো ডিটেলস নাকি হোম অফিসের ডাটা বেসে নাই। আনবিলিভেবল! কীভাবে যে অ্যাপ্লিকেন্টের অ্যাপিল আমরা ডিল করলাম ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে, যে অ্যাপ্লিকেন্টের অ্যাপিল আমরা ডিল করলাম আপার ট্রাইব্যুনালে, এবং কোর্টের রেফারেন্স আছে, হোম অফিসের রেফারেন্স আছে, নেম, ডেট অফ বার্থ, ন্যাশনাল থাকা সত্ত্বেও হোম অফিস থেকে কীভাবে বলা হয় যে এই অ্যাপ্লিকেন্টের নাকি কোনো তথ্য হোম অফিসের ডাটাবেসে নাই। ওয়ারেজ হোম অফিসের যে চিঠি, সেই চিঠিতে ঠিকই কিন্তু মেনশন করা আছে এই অ্যাপ্লিকেন্টের নেম, ডেট অফ বার্থ এবং ন্যাশনালিটি। এর অর্থ হচ্ছে হোম অফিসের ভিতরে বেহাল অবস্থা হয়ে গিয়েছে। এবং বোন আমি আপনার উদ্দেশ্যে বলছি, এবং আমি কিন্তু এটিকে ছেড়ে দিইনি, আমি এখন এটির পিছনে লেগে আছি আমি। এবং আমি ফার্দার আইডি সাবমিশন দিয়েছি যাতে করে হোম অফিসের পক্ষ থেকে ওদের যে রেকর্ড, সেই রেকর্ড যাতে আপডেট করা হয়। এবং বোন আপনার উদ্দেশ্যে এবং অন্যান্য যারা দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, হোম অফিসের ভিতরে অনলাইন অফলাইন এগুলি করতে গিয়ে বেহাল অবস্থা হয়ে গেছে ভিতরে। এখন যিনি দায়িত্বে আছেন, ধরেন আমি মুহিত খান, আমাকে দায়িত্ব দেওয়া হলো এই ডাটাগুলি সিস্টেমে ইনপুট করার জন্য। এখন আমি ডাটাগুলি ঢোকানোর সময় আমি যদি স্বপ্না বেবি এই নামের যে ফাইলটা আছে সেই ডিটেলস যদি আমি ডাটাতে না ঢোকাই, সেকেন্ড যে কেস ওয়ার্কার যিনি চৌধুরী, উনি এসে যখন দেখবেন মানে স্বপ্না বেবির কোনো ফাইল ডাটাবেসে আছে কিনা, উনি তো পাবেন না, কেন মুহিত খান কিন্তু ডাটাবেসে এই স্বপ্না বেবির ফাইলটি ঢুকায়নি। এই অবস্থা হয়েছে মানে এই আব্দুর রহমানের ক্ষেত্রে। যেই হোম অফিসের যে কেস ওয়ার্কাররা এই সিস্টেম আপডেট করছে, হয়তো বা এরকম একজন কেস ওয়ার্কার আব্দুর রহিমের যে ফাইল, সেই ফাইলটি ওদের ডাটাবেসে আপডেট করে নাই, অনলাইন ডাটাবেসে, কিন্তু ওদের ফিজিক্যাল যে ফাইলস যেগুলো রয়েছে সেই ফিজিক্যাল ফাইলের ভিতরে কিন্তু ঠিকই কিন্তু ওর ফাইলটি রয়ে গিয়েছে, আব্দুর রহিমের ফাইলটি রয়ে গিয়েছে। তো ওই জায়গাতে আমাদের চ্যালেঞ্জ, এবং চ্যালেঞ্জ এখন অব্যাহত রয়েছে। এবং যখন আমরা সাকসেসফুল হয়ে যাবো ইনশাআল্লাহ, এই লাইভ শোয়ের মাধ্যমে আবার জানিয়ে দেবো যে কী হয়েছে। এবং স্বপ্না বিবি আপনি কিন্তু জানেন এই আব্দুর রহিমের অ্যাপিলটি চলাকালীন সময়ে আরও কিন্তু অনেক সমস্যা হয়েছিল। একসময় ওরা বলছিল অ্যাপিল বান্ডেল পায়নি, অ্যাপিল ফাইল পায়নি, একসময় অভিযোগ করা হচ্ছিল যে অন টাইমে অ্যাপিল সাবমিট করা হয়নি। আপনার কি মনে আছে? প্রত্যেকটি সেক্টর। এই কারণেই মানে আপনাদের সবার উচিত শক্তিশালী একজন আইনজীবী যে হার্ট দিয়ে আপনাকে সাহায্য করার চেষ্টা করবে, সততার সাথে, দক্ষতার সাথে। এবং আমি চেষ্টা করেছিলাম সেই সাহায্য করার জন্য, সেই সাহায্যের আলহামদুলিল্লাহ। আমি কিন্তু বলে দিচ্ছি আপনাকে বোন, এখন হোম অফিসের পক্ষ থেকে এটাকে ইমপ্লিমেন্ট করা হবে। এবং ইমপ্লিমেন্ট করার জন্য আমরা কিন্তু ওদেরকে অলরেডি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি, যে যার পরিপ্রেক্ষিতে ওরা বলেছে ওদের ফাইল নাকি গায়েব হয়ে গেছে বোন।
এখন ওটার বিরুদ্ধে আমরা আবার চ্যালেঞ্জ করেছি আমরা বোন, এবং এটার জন্য ওয়েট করতে হবে, কেন আমরা এই লাস্ট ইয়াতে গিয়েছি মে মাসে গিয়েছে বোন, বুঝছেন, মাত্র তো মে মাস এন্ডে চলে এসছে, এবং আপনি জানেন যে কত লং টার্ম ধরে আমরা ফাইট করছিলাম এটার বিরুদ্ধে। একটু ওয়েট করতে হবে আপনাকে, যখনই কোনো কিছু আপডেট আসবে আমি আব্দুল রফিককে জানিয়ে দেবো, আর আপনি জানবেনই আপনি, আর আপনি আমার কলচার ভিতরে একজন আপু বোন এখানে চলে আসছেন আপনি, আলহামদুলিল্লাহ। আর আমার জন্য দোয়া করবেন আপনি, ইনশাআল্লাহ আমরা লাগিয়ে দোয়া করব। আল্লাহ পাক যদি সবাইকে রহমত দান করে। হ্যাঁ, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্বপ্না বিবি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। দর্শক মণ্ডলী, এরকম বেহাল অবস্থায় আমি বুঝতে পারিনি আমি, হ্যাঁ, এরকম বেহাল অবস্থা কিন্তু চারিদিকে হচ্ছে দর্শক মণ্ডলী। আমি আরেকটি উদাহরণ আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি, এটি আমার মানে প্র্যাকটিস লাইফের আরেকটি করুণ অভিজ্ঞতা। একজন অ্যাপ্লিকেন্ট আমাদের কাছে অ্যাপিল সাবমিট করার জন্য আমাদেরকে রিকোয়েস্ট করেছিল 7 মে 2024-এ। আমরা অ্যাপিল আমাদের সাবমিট করতে বলা হয়নি, আমাদেরকে অ্যাপিলে রিপ্রেজেন্ট করার জন্য বলা হয়েছে। যখন মাই HMCTতে আমি আমাদের ডিটেলস আপডেট করি অ্যাজ নিউ লিগাল রেপ হিসেবে, রিপ্রেজেন্টেটিভ হিসেবে, মাই HMCTস থেকে আমাদেরকে রিপ্লাই দেওয়া হয় 15 মেতে। বলা হয় যে আমাদেরকে টাইম দেওয়া হয়েছে 8 জুলাই 2024-এর ভিতরে অ্যাপিলেন্টের ক্যালেন্ডার আর্গুমেন্ট অ্যাপিল বান্ডেল তৈরি করে সাবমিট করতে হবে। তাহলে ডেটটি কি 8 জুলাই 2024, যে ডেট ভবিষ্যতের ডেট এখন আসেনি। 28 মে, মাত্র কয়েকদিন আগে মাই HMCTS অর্থাৎ ট্রাইব্যুনাল পক্ষ থেকে পরপর 3টি ডাইরেকশন আসে। প্রথম ডাইরেকশনটি আসে সকাল 9:03 উক্ত ডাইরেকশনতে বলা হয় অ্যাপিলেন্ট তার ক্যালেন্ডার আর্গুমেন্ট এবং অ্যাপিল বান্ডেল এখন সাবমিট করে নাই, এই একটি অ্যালিগেশন দেওয়া হয়। ওয়ারেজ আমাদের কিন্তু টাইম রয়েছে আনটিল 8 জুলাই 2024। সো প্রথম ডাইরেকশন বলা হয়, এটি ভুল ডাইরেকশন ছিল, বলা হয় যে 9:03 সকাল 9:03 যে ডাইরেকশন আসে সেখানে বলা হয় আমরা নাকি অ্যাপিল ক্যালেন্ডার আর্গুমেন্ট সাবমিট করিনি। এর ঠিক 10 মিনিট পরে সকাল 9:10 আরেকটি ডাইরেকশন আসে, সেখানে বলা হয় এখন হোম অফিসকে মানে রেসপন্ডেন্টকে আমাদের অ্যাপিল ক্যালেন্ডার আর্গুমেন্টকে রিভিউ করতে হবে, এবং সেই জন্য হোম অফিসকে সময় দিয়ে দেওয়া হয় 28 জুলাই 2024, যে ডেটটি এখনও এসে পৌঁছায়নি। অবাক করা কাণ্ড। এবং পরবর্তীতে একই দিন 28 মে 2024 তারিখে 9:20 আমাদের থার্ড আরেকটি ডাইরেকশন দিতে বলা হয় উক্ত অ্যাপিলেন্টের অ্যাপিল হিয়ারিং অনুষ্ঠিত হবে 12 অগস্ট 2024 তারিখে, যেখানে আমাদের ইতিমধ্যে প্রথম যে ডাইরেকশন দেওয়া হয়েছিল 15 মে 2024-এ বলা হয়েছে আমাদেরকে অ্যাপিল বান্ডেল ক্যালেন্ডার আর্গুমেন্ট সাবমিট করতে হবে 8 জুলাই 2024-এর ভিতরে। যে অ্যাপিল বান্ডেল এবং আর্গুমেন্ট এবং ক্যালেন্ডার আর্গুমেন্ট এখন সাবমিটই করা হয়নি, ইভেন সাবমিটই করা হয়নি, সেই অ্যাপিলের হিয়ারিং কীভাবে 12 অগস্ট 2024-এ অনুষ্ঠিত হবে, এবং সেই অ্যাপিল ক্যালেন্ডার যে সাবমিট করা হয়নি সেই অ্যাপিল ক্যালেন্ডার রিভিউ কীভাবে করে হোম অফিস। এই যে মাঝখান যে সিস্টেমে গোড়ায় গলদ বলে কথা আছে, সিস্টেম মানে কী বলবো গ্লিচ হয়ে গিয়েছে। আপনারা দেখবেন যুক্তরাজ্যের বিভিন্ন এয়ারপোর্টগুলোতে, বার্মিংহাম এয়ারপোর্ট এবং সিটি এয়ারপোর্ট, হিথ্রো এয়ারপোর্টে ই গেটসগুলি কাজ করে না। এই ই গেটগুলো মানে কি, এগুলি সব অনলাইন সিস্টেম। অনলাইন যে সিস্টেম মেকানিজম কাজ না করার কারণে হাজার হাজার আমাদের যে প্যাসেঞ্জার তাদের কিউ এই আমাদের যুক্তরাজ্যব্যাপী যে বিভিন্ন এয়ারপোর্টগুলো রয়েছে সেখানে হয়ে যাচ্ছে। অন্যদিকে এই অনলাইন অফলাইন সিস্টেম করতে গিয়ে ইমিগ্রেশন যে সিস্টেমটি বেহাল অবস্থা হয়ে গিয়েছে, ইমিগ্রেশন আদালতের ভেতরে বেহাল অবস্থা হয়ে গিয়েছে। কয়েকদিন আগে আমি ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়েছিলাম একটি অ্যাপিল লঞ্চ করার জন্য। সেই অ্যাপিলের কনটেক্সট ছিল এই যে একজন অ্যাপিলেন্টের বিরুদ্ধে তার ওয়াইফ মিথ্যে রেপ কেসের অ্যালিগেশন এনেছিলেন। তিনি ছিলেন ট্যাক্সি ক্যাব ড্রাইভার। এই মিথ্যে রেপ কেসের অ্যালিগেশন পুলিশের কাছে গিয়েছিল। পুলিশের কাছ থেকে এই বিষয়টি TFL জানতে পারে। TFL জেনে উক্ত ব্যক্তির লাইসেন্স রিভোক করে দেয়, এবং সেই অ্যাপিলটি সাবমিট করার জন্য আমি গিয়েছিলাম ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে। সেই কোর্টের ভিতরে বেহাল অবস্থা, কোথায় গিয়ে অ্যাপিল সাবমিট করতে হবে কোনো ডাইরেকশনস নেই, এবং যে কোর্টে অ্যাপিল হিয়ারিংগুলো হচ্ছিল সেই কোর্টে একজন জাজ বসে আছেন, বাট বাইরে কোনো লিস্ট নেই কোন কেসগুলি আগে হবে কোন কেসগুলি পরে হবে সেটা কোনো লিস্ট নেই। এবং ভিতরে মহামান্য বিচারপতি বসে মানে যারা অ্যাপ্লিকেন্ট ছিলেন, লিগাল ছিলেন, তাদেরকে একসাথে করে লিস্ট করে 1 2 3 4 5 করে উনি নির্ধারণ করেছিলেন কখন হিয়ারিংগুলো হবে। আর আমি গিয়েছিলাম নতুন একটি অ্যাপিল লঞ্চ করার জন্য। অতীতে আমরা দেখেছি ক্লিয়ার ডাইরেকশনস থাকতো যে কোথায় গিয়ে অ্যাপিল লঞ্চ করতে হবে, কোথায় গিয়ে অনুসন্ধান করতে হবে, এই ধরনের কোনো ডাইরেকশনস নাই।
একতলা দুতলা করে করে পরবর্তীতে যখন আমরা খুঁজে বের করেছি কোন জায়গাতে এই অ্যাপিলটি লঞ্চ করতে হবে, সেই জায়গায় যখন আমরা অ্যাপিল লঞ্চ করতে গিয়েছি, ভেতর থেকে যে কেস ওয়ার্কার সে বলছে এখানে নাকি এটি গ্রহণ করা হবে না। এবং সাথে সাথে আমি চ্যালেঞ্জ করে বলেছি যে সিনিয়র কেস ম্যানেজারকে আনার জন্য। কেস ম্যানেজার আসার পর কেস ম্যানেজার বুঝতে পারে যে যে ব্যক্তি দায়িত্বে ছিলেন ওই ডেস্কের, তিনি বিষয়টি জানেন না। তো আমাদের পক্ষ থেকে ওই অ্যাপিলেন্টের পক্ষ থেকে ওই অ্যাপিলটি গ্রহণ করা হয়, টার্মের ভিতরে নিয়ে যাওয়া হয়। বাট তখনই বলি কোর্টের ভিতরে নিয়ে যাওয়া হয়, তখনই বলি এই যে অ্যাপিলটি নিয়ে যাওয়া হয়েছে, আমাদের এভিডেন্স কোথায়? এখন এমন তো বলা হতে পারে যে তারা গ্রহণ করেনি। এটিকে মাথায় রেখে আমি ওই অ্যাপিলের আরেকটি এক্সট্রা বান্ডেল সাথে নিয়ে গিয়েছিলাম এবং আমি কোর্টের কাউন্টারে রিকোয়েস্ট করেছি তোমরা এখানে স্ট্যাম্প মেরে বলে দাও যে রিসিভড। তো ওরা রিসিভ করে ওখানে স্ট্যাম্প মেরে দিয়েছে। এই ছেলেটা এভিডেন্স। ওই অ্যাপিল ফর্মের পেছনে বলা আছে যে কোর্টের যে ফিটা অ্যাপিলেন্ট ওই কোর্টে দিতে পারবে, অর্থাৎ কোর্টের একটি রুমের নাম্বার দেওয়া আছে, সেই কোর্টরুমে গিয়ে সে অ্যাপিল ফি দিতে পারবে। সেই কোর্টরুমে গেলাম, সেই কোর্টরুম থেকে কোনো ধরনের অ্যাপিল ফি নেওয়া হচ্ছে না। আমাদেরকে একটি টেলিফোন নাম্বার দেওয়া হলো, সেই টেলিফোন নাম্বারে ফোন দেওয়ার পরেও কোনো কমিউনিকেশন হচ্ছিল না। পরবর্তীতে ওই কোর্টের ভেতর থেকে আমাদেরকে বলা হয় যে উক্ত অ্যাপিলেন্টের সাথে যোগাযোগ করে তার অ্যাপিল ফিটি মানে তার কাছ থেকে কালেক্ট করে নেওয়া হবে। এই ধরনের বেহাল অবস্থা হচ্ছে চারিদিকে অনলাইন অফলাইন করতে গিয়ে। যারাই দায়িত্বে আছেন তাদের প্রতি আমি বিনীতভাবে অনুরোধ করছি, এই সিস্টেমের যে ক্রাশ হয়ে যাচ্ছে, এই ক্রাশ অবস্থা থেকে আমাদেরকে উদ্ধার করতে হবে, নয়তো ন্যায় বিচার কিন্তু মুখ থুবড়ে পড়বে। তো চলে যাচ্ছি আরেকটি অতি জনগুরুত্বপূর্ণ আপডেট আপনাদের মাঝে প্রকাশ করার জন্য। যে আপডেটটি আমি বলেছিলাম প্রকাশ করে দিয়েছি, সেটি হচ্ছে কীভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারের অধীনে ইমিগ্রেশন অফিসারসগণ তাদের এনফোর্সমেন্ট অ্যাকশনে চলে যেতে পারবেন। আমি থেমে গিয়েছিলাম ম্যারেজ ইনভেস্টিগেশনের এই জায়গাটিতে। আপনারা জানেন যে চারিদিকে এখন সেই ম্যারেজের সংখ্যা বেড়ে গিয়েছে। অভিযোগ উঠেছে যে বাংলাদেশ সহ ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে কেয়ার ভিসা, স্টুডেন্ট ভিসা এবং এই ভিসাতে যারা ডিপেন্ডেন্ট হিসেবে এসেছেন, অধিকাংশ ম্যারেজ হয়তো বা জেনুইন নয় এবং এগুলো সেম ম্যারেজ। এবং এদের বিরুদ্ধে এবং যখন কীভাবে ইনভেস্টিগেশন করা হবে এবং কেউ যদি যুক্তরাজ্যে প্রবেশ করার পরে স্টুডেন্ট ভিসা অথবা কেয়ার ভিসা অথবা কেউ যদি ওভারস্টেয়ার করে ফেলেন, ওভারস্টেয়ার হয়ে যান যুক্তরাজ্যে, এবং তিনি যদি কোনো ব্রিটিশ সিটিজেন অথবা কোনো সেটেল পারসনকে বিয়ে করে ইংল্যান্ডে থাকার চেষ্টা করেন, সেই ক্ষেত্রে যে ম্যারেজ ইনভেস্টিগেশন কীভাবে এই ইনভেস্টিগেশনগুলো হবে, সেই ক্ষেত্রে এই গাইডেন্সটিতে তথ্য দেওয়া হয়েছে। এবং এছাড়াও বলা হয়েছে যে দরকার পড়লে ইমিগ্রেশন অফিসারদেরকে পাওয়ার দেওয়া হচ্ছে টু ইউজ ফোর্স, অর্থাৎ বল প্রয়োগ করে ঘরের দরজা ভেঙেও কিন্তু তারা ঘরে প্রবেশ করতে পারবে একজন ইলিগাল মাইগ্রেন্টকে আটক করার জন্য। আমি একটু পানি খেয়ে নিচ্ছি, গলা শুকিয়ে গেছে আমার। এর পাশাপাশি নতুন আরেকটি যে মহা গুরুত্বপূর্ণ আপডেট, সেটি হচ্ছে নিউ মেজার্স টু ট্যাকেল স্টুডেন্ট ভিসা অ্যাবিউজ, অর্থাৎ স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যে মানে ওয়াইড স্প্রেড ফ্রড হয়েছে এবং হচ্ছে, এগুলোকে ট্যাকেল করার জন্য কীভাবে ট্যাকেল করবে হোম অফিস, সেই সংক্রান্ত বিষয়ে নতুন একটি আপডেট এসেছে। এই আপডেটটি প্রকাশিত হয়েছে 23 মে 2024 এবং অনেকগুলি প্রপোজাল দেওয়া হয়েছে। প্রথমত এই প্রপোজালগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে টু ক্র্যাক ডাউন স্টুডেন্ট ভিসা ফ্রড, এবং এর মূল উদ্দেশ্য শুধু যে ক্র্যাকডাউন করা তা কিন্তু নয়, আরেকটি উদ্দেশ্য হচ্ছে যারা জেনুইন স্টুডেন্ট শুধুমাত্র তারাই যাতে যুক্তরাজ্যে প্রবেশ করতে পারে, সেই ক্ষেত্রে মানে জেনুইন স্টুডেন্টদের জন্য যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসার দ্বার উন্মোচন করার জন্য এই নতুন আপডেটটি প্রযোজ্য। কী কী প্রপোজাল দেওয়া হয়েছে? প্রথম প্রপোজালটি হচ্ছে এই যে রেগুলেট দি রিক্রুটমেন্ট অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, অর্থাৎ যে সকল রিক্রুটমেন্ট এজেন্সি রয়েছে যারা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে যুক্তরাজ্যের স্টুডেন্টদেরকে যারা নিয়ে আসেন, এই কোম্পানিগুলোকে কোনো রেগুলেটরি বডি রেগুলেট করে না। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই কোম্পানিগুলোকে নতুন আইনের অধীনে আনা হবে এবং তাদেরকে রেগুলেট করার জন্য তাদেরকে রেগুলেটরি যে বডি তাদের অধীনে আনা হবে। দ্বিতীয় যে প্রপোজাল সেটি হচ্ছে ক্র্যাক ডাউন অন রাফ এজেন্সিস টু অ্যাবিউজ সিস্টেম, অর্থাৎ খালি যে রিক্রুটমেন্ট কোম্পানিগুলো তা না, আর যে সমস্ত এজেন্সি রয়েছে যেগুলো রাফ এজেন্সি, যারা মুখরোচক বিজ্ঞাপন দিয়ে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে নন স্টুডেন্টদেরকে স্টুডেন্ট ভিসায় রিক্রুট করে যুক্তরাজ্যে স্টুডেন্ট হিসেবে নিয়ে আসছে, যারা জেনুইন স্টুডেন্ট নয়, তাদেরকে ক্র্যাকডাউন করার জন্য একটি পন্থার কথা ঘোষণা করা হচ্ছে নতুন এই পলিসির অধীনে। এবং তৃতীয়ত টাফার কমপ্লায়েন্স ফর এডুকেশনাল ইনস্টিটিউশনস রিক্রুটিং ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, অর্থাৎ যে সকল ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে রিক্রুট করছে যে সমস্ত কলেজ এবং ইউনিভার্সিটি, তাদের ক্ষেত্রে যাতে খুব টাফ কমপ্লায়েন্স তারা করে, সেই ক্ষেত্রে প্রতিবন্ধকতা যাতে নিয়ে আসা হয় এবং সেক্ষেত্রে লুক আফটার করার জন্য হোম অফিসের পক্ষ থেকে নতুন আরও পলিসি ঘোষণা করা হয়েছে।
এবং সেক্ষেত্রে যে বিষয়গুলো এই ইনস্টিটিউশন যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে যুক্তরাজ্যে নিয়ে আসে তাদেরকে জিজ্ঞেস করবে সেগুলো হচ্ছে এই তারা ঠিকমতো কোর্সে অ্যাটেন্ড করছেন কিনা এবং তাদের ভিসার মেয়াদ পার হয়ে গিয়েছে কিনা তারা কমপ্লেন করছেন কিনা এই জিনিসগুলো লুক আফটার করার জন্য। চলে যাচ্ছি সরাসরি দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আমরা এই দর্শককে হারিয়ে ফেলেছি। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আমরা এই দর্শক হারিয়ে ফেলেছি। তো যে জায়গাতে থেমে গিয়েছিলাম আমি যে কীভাবে এই স্টুডেন্ট ভিসা যেভাবে আপনার ফ্রড হচ্ছে এবং অ্যাবিউস হচ্ছে সেগুলোকে হোম অফিস ক্র্যাকডাউন করবে নতুন পলিসির অধীনে, সে জায়গাতে থেমে গিয়েছিলাম। এছাড়াও আমি আবার দর্শক প্রশ্ন চলে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম। ভাই কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনি কি ওই একই ব্যক্তি যিনি একটু আগে ফোন করেছিলেন? জি, উদ্দিন সাহেব। আচ্ছা, আপনি প্রশ্নটা কি বলুন ভাই? হ্যালো, কন্ট্রোল রুমের দায়িত্বে যিনি আছেন আমি তার দৃষ্টি আকর্ষণ করছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি কেটে দিতে পারেন। জি, চলে যাচ্ছি যে জায়গাতে থেমে গিয়েছিলাম যে ফাইন্যান্সিয়াল মেইনটেন্যান্স রিকোয়ারমেন্ট সংক্রান্ত যাতে ওয়াইড স্প্রেড ফ্রড না করতে পারেন সেটিকে দমন করার জন্য ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টসের ক্ষেত্রেও মেইনটেন্যান্সের ক্ষেত্রেও থ্রেশহোল্ডটি তারা চেঞ্জ করবে, এই ধরনের পরিকল্পনা এসেছে। এছাড়াও ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে অ্যাসেসমেন্ট যে প্রক্রিয়ার মাধ্যমে একজন স্টুডেন্ট যে সমস্ত সার্টিফিকেট প্রদান করে যুক্তরাজ্যে প্রবেশ করছেন সেই ক্ষেত্রেও রিভিউ করা হবে বলে হোম অফিসের পক্ষ থেকে বলা হয়েছে। আর এছাড়াও অল ওভারসিজ স্টুডেন্টস টু আন্ডারটেক ফেস টু ফেস কোর্সেস, অর্থাৎ ওভারসিজ যে স্টুডেন্টরা যুক্তরাজ্যে প্রবেশ করবেন তাদেরকে ফেস টু ফেস কোর্সে অ্যাটেন্ড করতে হবে। রিমোট কোনো কোর্সে তারা অধ্যয়ন করার জন্য যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না। এই হচ্ছে স্টুডেন্ট ভিসা ক্ষেত্রে যে ফ্রড, সেই ফ্রডগুলোকে দমন করার জন্য হোম অফিস কী কী পদক্ষেপ গ্রহণ করছে সেই সংক্রান্ত বিষয়ে একটি আপডেট। আর এর পাশাপাশি ফ্যামিলি লাইফ অ্যান্ড এক্সেপশনাল সার্কামস্টান্সেস কেস ওয়ার্কার গাইডেন্স বলে নতুন আরেকটি গাইডেন্স প্রকাশিত হয়েছে 21 মে 2024-এ। এবং যে সমস্ত অ্যাপ্লিক্যান্ট যুক্তরাজ্যে অবস্থান করার জন্য ফ্যামিলি লাইফকে ঢাল হিসেবে ব্যবহার করবেন অ্যাজ এ পার্টনার, অথবা ফ্যামিলি লাইফকে ঢাল হিসেবে ব্যবহার করবেন অ্যাজ এ প্যারেন্ট অফ এ ব্রিটিশ সিটিজেন চাইল্ড, সেই ক্ষেত্রে এই পলিসিগুলো কীভাবে কার্যকরী হবে, কোন কোন ক্ষেত্রে তাদেরকে পারমিশন দেবে, এই বিষয়টি। চলে যাচ্ছি দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমি অনুপ্রিয় বলছি। জি বলুন ভাই, আপনার প্রশ্ন বলুন প্লিজ। আমার ফ্রেন্ড বাংলাদেশে থাকে, সে এখানে আসতে চায় ফ্যামিলি নিয়ে। তো সে আপনার বিজনেস বিষয় নিয়ে আসবে, বিজনেস না পার্টনার বিষয় নিয়ে আসবে। আপনার থেকে এখানে অ্যাকাউন্টে পয়সা পাঠাবে, ট্যাক্স দিবে, সবকিছু করবে। তো তাদেরটা আপনার আগস্টে হয়ে যাবে 18। তো 18 হলে কি সে কি বাপ্পা রাখতে হবে? আচ্ছা, আপনি কাইন্ডলি আপনার প্রশ্নটা আরেকবার রিপিট করেন। আপনার টেলিভিশন সাউন্ড বন্ধ করে দিয়ে অথবা মিউট করে দিয়ে টেলিফোনে সরাসরি কথা বলেন, অথবা পাশের রুমে গিয়ে কথা বলেন। আপনার প্রশ্নগুলো ইকো হয়ে আমার কাছে আসলেও আমি অর্ধেক বুঝেছি, অর্ধেক বুঝিনি। এখন শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ বলুন ভাই। হ্যাঁ, এখন শুনতে পারেন? জি, আপনি আবার রিপিট করুন আপনার প্রশ্নটা। জি বলুন। না, আমার প্রশ্নটা হলো, আমার ফ্রেন্ড ফ্যামিলি নিয়ে দেশে আসতে চাইতেছে। তো তারা দেশে বিজনেস হচ্ছে, তাদের বললো যে কথাবার্তা হয়েছে, মানে তারা আপনার পার্মানেন্ট ভিসা পেয়ে যাবে, বাট প্রবলেম হচ্ছে তার ছেলে আপনার আগস্টে গিয়ে 18 হয়ে যাবে। তো এখন তাদের সাথে বলতেছে যে তার ছেলে তাদের সাথে আপনার রেসিডেন্ট হয়ে তাদের সাথে আসতে পারবে না, তাকে স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাই করে আসতে হবে বলে। আচ্ছা, এখন অ্যাপ্লিকেশনটা কবে সাবমিট করছেন ওরা এখন অ্যাপ্লিকেশন করেনি, করবে। আপনি ইমিডিয়েট অ্যাপ্লিকেশন সাবমিট করে দেন, কেননা অন দি ডেট অফ দ্য অ্যাপ্লিকেশন যদি অ্যাপ্লিকেন্টের বয়স যে ছেলে বয়স যদি আন্ডার দ্য এজ অফ 18 হয়ে থাকে, হি উইল স্যাটিসফাই দি রুলস। এবং যদি অ্যাপ্লিকেশন কনসিডার করার সময় যদি সে 18 হয়ে যায়, নো প্রবলেম, তখন আপনাকে এস্টাবলিশ করতে হবে যে দ্যাট অ্যাপ্লিকেন্ট, যে বাচ্চা, যে ছেলে, স্টিল হি ইজ নট লিভিং এনি ইন্ডিপেন্ডেন্ট লাইফ, সে ইন্ডিপেন্ডেন্ট কোনো লাইফ লিড করছে না, সে স্টিল ডিপেন্ডেন্ট, এবং সে
ওই ইয়ার ডিপেন্ডেন্ট হিসেবে যিনি মেইন অ্যাপ্লিকেন্ট তার সাথে আছেন এবং উনি কোনো ইনকাম করছে না, এবং ডিপেন্ডেন্সি শো করার জন্য আপনি যদি দেখান যে ওনার এখনও যে এডুকেশন লাইফটা সেটা স্টিল ইন কন্টিনিউশন, উনি স্টাডি করছেন, উনি ফুল টাইম স্টাডি করছেন, এবং উনি ওই যে বাচ্চা যে ছেলে যার বয়স বললেন 18 হয়ে যাচ্ছে অগাস্টে, হ্যাঁ অগাস্টে, সে হি ইজ স্টিল ডিপেন্ডেন্ট। এখন যদি অ্যাপ্লিকেশনটা আপনি জুন জুলাইয়ের ভিতরে সাবমিট করে দেন, অগাস্টে যদি বাচ্চাটা আপনার 18 যদি ওভার 18 যদি হয়ে যদি যায়, নো প্রবলেম। সুতরাং সাবমিট ইনস্ট্যান্টলি। জি, বাচ্চাটা 18 বছর হওয়ার একদিন আগে যদি সাবমিট করেন, ইউল স্যাটিসফাই দি রুলস। আর এর পাশাপাশি আপনি প্রয়োজনীয় এভিডেন্স রেখে দেবেন। বাচ্চা যদি ফাইন্যান্সিয়ালি যে ডিপেন্ডেন্ট বাবা মার উপরে, যে স্কুলের চিঠি, স্কুলের অথবা ইউনিভার্সিটি কলেজের প্রোগ্রেস রিপোর্ট, সার্টিফিকেটসগুলি সাথে রেখে দেবেন আপনি। এবং তাহলে ইন ফিউচার যদি ওরা ইনকোয়ারি করে যে যেহেতু বাচ্চাটা 18 হয়ে যাবে, যখন ওরা সিদ্ধান্ত নেবে, তখন এই প্রয়োজন সাবমিট করে বলে দেবেন হি ওয়াজ 18 অন দ্য ডেট অফ দ্য অ্যাপ্লিকেশন, বাট হি হ্যাজ বিকাম ওভার 18 at the date of the decision, but financially he is still dependent upon us. জি 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 এইভাবে তাহলে ইনশাল্লাহ। আর একটা জিনিস, হি ইজ নট লিভিং অ্যান ইন্ডিপেন্ডেন্ট লাইফ, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। ওকে ভাইয়া, ধন্যবাদ। আমি এই ছিল আজকের অনুষ্ঠানের সর্বশেষ দর্শক প্রশ্ন, এবং অন্যান্য দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আমাদের সবাইকে চেষ্টা করতে হবে মন থেকে প্রাণ থেকে ভালো মানুষ হয়ে ওঠার জন্য, এবং শয়তানি করে, গুমরাহি করে এবং অন্যকে অপদস্থ করে যদি মনে করেন যে আমরা একটু শান্তি পেয়ে গেলাম, মোটেই না। আল্লাহ পাক কিন্তু রয়ে গেছে। আজকে আপনি যাকে অপদস্থ করার চেষ্টা করেছেন, আপনার আশেপাশের লোকজন কিন্তু জানবে আপনি কাদেরকে নিয়ে অপদস্থ করছেন। আপনি মুনাফিকদের চিহ্ন আল্লাহ পাক কিন্তু রেখে দিয়ে যায় পৃথিবীতে। আমার পিতা ইন্তেকাল করার আগে একটি কথা বলতেন যে মানুষ চলার পথে তার পদচিহ্ন রেখে আসে, গুড ফুটপ্রিন্টস অথবা ব্যাড ফুটপ্রিন্টস। যারা গুড ফুটপ্রিন্টস রেখে আসে, মানুষ কিন্তু প্রশংসার পঞ্চমুখ হয়ে এই মানুষ মৃত্যুবরণ করার পর তাদের জন্য দোয়া করে। আর যারা ব্যাড ফুটপ্রিন্টস রেখে আসে মুনাফিকদের মতো, মানুষ কিন্তু মৃত্যুর পর তাদের উদ্দেশ্যে বলে এটা মুনাফিক। সুতরাং যখনই আপনারা অন্যকে নিয়ে কুৎসা অথবা হিংসাত্মক কোন কথাবার্তা বলার চেষ্টা করবেন, দুবার চিন্তা করবেন। যাদেরকে নিয়ে আপনারা এই কুৎসা রচনা করার চেষ্টা করবেন, তারা যেমন আপনাকে জানতে পারছেন আপনি একটা হিপোক্রেট, এবং আপনার ফ্যামিলি মেম্বার জেনে যাবে আপনি একটা হিপোক্রেট। এই ধরনের অসৎ কর্মকাণ্ড থেকে নিজেদেরকে দূরে রাখবেন। তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি সবসময় আপনাদের মাঝে একটি উপহার নিয়ে আসার চেষ্টা করি। আজকেও সেই বিষয়টি কোনো ব্যত্যয় করব না। তো অনুষ্ঠানের এই পর্যায়ে আমি সর্বশেষ অধ্যায়ে আপনাদের উদ্দেশ্যে ছোট্ট একটি উপহার দেওয়ার চেষ্টা করব, এবং আজকে খুব তাড়াহুড়ো করে আমি এসেছি আমি আজকের অনুষ্ঠানে। তো আসার পূর্বে আমি মনে মনে চিন্তা করেছিলাম যে আপনাদের উদ্দেশ্যে কী উপহার নিয়ে আসা যায়, এবং সেই উদ্দেশ্যে আজকে আমি আপনাদের মাঝে একটি কবিতা উপহার দেওয়ার চেষ্টা করব। এবং এই কবিতাটি খুব বিখ্যাত একটি কবিতা। তো কবিতার সাথে আমি একটি ইকো সাউন্ড দিব আপনাদের উদ্দেশ্যে। এটি স্যাড মিউজিক একটু লাগবে আমার এটাকে দেওয়ার জন্য। তো যে বিষয়টি বলছিলাম, এটি 2 বিঘে জমি, এবং এর বিখ্যাত একটি কবিতা আমাদের বিখ্যাত কবি রবি ঠাকুরের। আমি একটি সিস্টেমের জন্য আপলোড করছি। আমি রবি ঠাকুরের বিখ্যাত কবিতা 2 বিঘে জমি। 2 বিঘে জমি, রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝছে উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো বোর, আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনে রাজা কহে, বাপু জানো তো হে, করেছে বাগানখানা, পেলে 2 বিঘে, প্রস্থে ও দীঘে সমান হইবে টানা। ওটা দিতে হবে। কহিলাম আমি, বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে, গরিবের ভিটেখানি। সপ্তপুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া। দৈন্যের দায়ে পেঁচি বসে মায়ে,
এমনই লক্ষ্মী ছাড়া আঁকি করি লাল রাজা ক্ষণকাল